আমি খুব সংক্ষেপে চেষ্টা করবো আমার বক্তব্য শেষ করার, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তারা বক্তব্য দিয়েছেন, আপনারা হয়তো তাদের বক্তব্য শুনেছেন। এ ধরনের ফোরামে আমি আসলে যারা বক্তব্য দিন তাদের হয়তো মতো আমি কথা বলতে পারবো না বিভিন্ন কারণে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আপনারা যে আন্দোলন করেছেন এখানে, সেই আন্দোলনের স্পিরিটের সাথে আমরা কিন্তু এই বাংলাদেশের বাইরেও কিন্তু অনেকেই জড়িত ছিলাম। আমরা হয়তো সরাসরি মাঠে আপনাদের সাথে ছিলাম না, কিন্তু স্পিরিটের দিক দিয়ে আমরা কিন্তু দেশের বাইরে থাকলেও আপনাদের সাথে আমরা জড়িত ছিলাম। আপনারা এখানে আন্দোলন করেছেন, আমরা বিভিন্ন দেশে ক্যাম্পেইন করেছি আপনাদের পক্ষে। আমরা চিঠি লিখেছি, ব্রিটিশ পার্লামেন্টে আমরা সেমিনার করেছি, কনফারেন্স করেছি, আবার বিভিন্ন জায়গাতে আমরা ডেমনস্ট্রেশন করেছি আপনাদের পক্ষে। তো এটা শুধু ব্রিটেনে নয়, এটা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে আমরা আপনাদের দাবি, সেই দাবিগুলোর সাথে আমরাও ছিলাম বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে। এই আন্দোলনটা আমি আসলে আমার কথা প্রথমে আমি যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদেরকে আমি তাদের শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। আপনারা হয়তো ঢাকাতে অনেক লোক মৃত্যুবরণ করেছে, আমার এলাকা সিলেটের একটা জায়গাতে একই মাত্র 1.5 কিলোমিটারের ভিতরে 7 জন লোক শহীদ হয়েছেন। অসংখ্য লোক, শতাধিক লোক তারা আহত হয়েছেন, এবং অ্যাটলিস্ট 15-16 জন তারা জীবনযুদ্ধে তারা লিপ্ত। তারা এখনো কিভাবে বাঁচবে, কিভাবে তারা জীবন চালাবে সেটা নিয়ে তারা প্রতিদিন সংখ্যার মধ্যে আছেন। এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের যে অবস্থান আছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আজকের এই অনুষ্ঠানে আমি জানি না কতটুকু আমি মানে আপনাদের সাথে আমি করতে পারবো, মানে তারপরও আমি এটুকু বলবো যে আমি এখানে এসেছি মানে যাদের সাথে যারা আপনারা জুলাই বিপ্লব করেছেন, বিপ্লব ঘটিয়েছেন এবং একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন, যে বাংলাদেশ থেকে পালাতে মানে বাধ্য হয়েছে। এই যে আন্দোলনটা আপনারা করছেন, সেই আন্দোলনের সাথে আমরা সর্বসময়, আমি বলবো না একদিনের আন্দোলন, 1 মাসের আন্দোলন, একটা দীর্ঘদিনের আন্দোলন ছিল। সেই আন্দোলনের শরীর আমরাও ছিলাম। আমার নিজের বাংলা সিলেট শহরে সে গুম হয়েছে। আমি যার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, ইলিয়াস আলী, উনি গুম হয়েছেন। আমি ছাত্র ছিলাম 89-এর গণ আন্দোলনে, আমি নিজেও এখানে আন্দোলন করেছি। আপনারা আজকে যাদের কথা বলতেছেন, সেই সময়ও রোকন বাসনিয়া বলেন, জিহাদ বলেন, তারাও কিন্তু আত্মাহুতি দিয়েছে এই গণতন্ত্রের জন্য। সবকিছু কথা হচ্ছে যে কি কারণে আমরা আন্দোলনটা করেছি, এত আন্দোলন কেন, এত রক্তপাত কেন হলো, সেটা কিন্তু আসল কথা হচ্ছে যে বাংলাদেশে একটা সরকার ছিল, যে সরকারটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল আমাদের মাথার উপরে। তারা সরতে চায়নি। এত অন্যায় অবিচার করেছে, অত্যাচার করেছে জাতির উপরে, কিন্তু যে কথা বলতো তাদেরকে তারা সরিয়ে দিত, তাদেরকে গুম করে ফেলতো। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের বছর তারা তাদের নিজের বাড়িতে যেতে পারছে না। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু পরিত্রাণের জন্য মানুষ আন্দোলন করেছে। সবাই সমানভাবে আন্দোলন একদিনে হয় না, এটা পৃথিবীর কোনো জায়গাতে কোনো আন্দোলন একদিনে গড়ে ওঠে না এবং একদিনে শেষ হয় না। এই আন্দোলনটা শুরু হয়েছে গত 15-16 বছর আন্দোলন হয়েছে, এবং আপনাদের নেতৃত্বে এটা একটা পরিসমাপ্তি ঘটে। এটাই বাস্তবতা। আমার যে অবস্থান, আমি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, আমি সেখানে রাজনীতি করে আমি 5 বারের নির্বাচিত কাউন্সিলর, আমি প্রথম নির্বাচিত ডেপুটি মেয়র ছিলাম। তারপরে আমি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচন করেছি। আসল সমস্যাটা যেটা আমি মনে করি, আমি এই সরকারের পতনের পরেই কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা একটা টিম এসেছিলাম। উনি আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আমরা বিভিন্ন ফিল্ড থেকে, ডাক্তার বলেন, প্রফেসর বলেন, বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর এসেছিলেন, আপনাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ সমস্যা নিয়ে কিভাবে সংস্কার করতে হবে এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমি নিজে লোকাল গভর্নমেন্ট রিফর্মের উপরে আমি একটা প্রপোজাল দিচ্ছি। আমি যেটা বলতেছি, বাংলাদেশে কিন্তু যে সমস্যা, এটা কিন্তু দীর্ঘদিনের, একদিনের না। এখনো কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। এই সরকার আছে ঠিকই, কিন্তু এই সরকারের কিন্তু তেমন কোনো উন্নতি আমি এখন কোনো দেখি নাই। আমরা একটা প্রপোজাল, আমরা যে বিভিন্ন দেশ থেকে আসলাম, আমি ওই সময় ডক্টর ইউনূস স্যারকে বলেছিলাম যে আমরা কিন্তু এই প্রপোজালটা নিয়ে এসেছি, আমরা কিন্তু আমাদের নিজের পয়সা খরচ করব। আপনি ওয়াটার ট্রিটমেন্ট বলেন, আর আপনার বিদ্যুৎ পাওয়ার সেক্টর বলেন, অথবা মেডিকেল সেক্টর বলেন, সব কিছুতে আমরা কিন্তু আপনাদের জন্য একটা সংস্কারের প্রপোজাল আমরা নিয়ে এসেছি। লোকাল গভর্নমেন্ট রিফর্ম বলেন, এগুলো কিন্তু আমরা সেলফে রাখার জন্য আমরা নিয়ে আসিনি।
এগুলা কিন্তু আমরা নিয়ে এসেছি, আপনারা এটা নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের যদি কোনো সময় দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। এটা কিন্তু প্রত্যেকে বলছে, আজ পর্যন্ত কারোর সাথে কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয় নাই। তো এই হচ্ছে আমাদের দেশ। আমি এর পরবর্তীতে আমি নির্বাচন কমিশনের সাথে বসেছি, প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা বসেছি। তারপরে এখানে যে যারা সংবিধান যে রিফর্ম কমিটি হয়েছে সেটার সাথে ওনার সাথে বসেছি, নির্বাচন রিফর্ম কমিটি হয়েছে ওনাদের সাথে বসেছি। আমি যেটা বলেছি সেদিন সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিন্তু লোকাল গভর্নমেন্ট। আপনার যদি দুর্নীতি যদি আপনার বন্ধ না করেন, নির্বাচনী মানে ইলেকট্রাল যদি করাপশন বন্ধ না করেন, আর লোকাল গভর্নমেন্ট করাপশন যদি বন্ধ না করেন, তাহলে এই জাতি আমরা একটার পর একটা আন্দোলন করতে, আপনি কত আন্দোলন করবেন, কত বিপ্লব করবেন। আর আমরা ওই 89 বিপ্লব করবো, 71 করবো, 89 করবো, আবার 24 করবো, এরপর আবার 27 করবো, আবার 29 করবো, কত বিপ্লব আপনারা করবেন। আমাদের এই জাতি তো এইসব থেকে মুভ করতে হবে। আমাদেরকে একটা জায়গায় যেতে হবে যেখানে গেলে আমরা হয়তো বলতে পারবো যে ইয়েস 100% সমস্যার সমাধান হয়, কিন্তু অ্যাটলিস্ট 50% সমস্যার সমাধান হচ্ছে। এই অবস্থাতে আমাদেরকে যেতে হবে। এটা যেতে হলে যেসব করতে হবে সেগুলো নিয়ে আমরা আপনার আজকের এই যে অনুষ্ঠানে সেগুলো অত্যন্ত সময় উপযোগী। আমি মনে করি যে আগামী যে নির্বাচনের ছাড়া কোনো সমাধান নাই, কিন্তু নির্বাচন হতে হলে আপনারা সঠিকই বলেছেন, নির্বাচন করে কারা আসবে সেটা তো ঠিক করতে হবে। নির্বাচন করে যদি আবার সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যদি বাংলাদেশের নেতৃত্বে চলে আসে, তাহলে তো আবার সেই যেই লাউ সেই কদু, আবার কিন্তু সেটাই হলো। নির্বাচন করাতে হলে, সঠিক মানুষদেরকে নির্বাচন করাতে হলে, যোগ্য মানুষ সৎ মানুষদেরকে নির্বাচন করাতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। আর এটা করতে হলে তো এই সংস্কারের কথা চলে আসে। আজকে যদি নির্বাচন হয় বাংলাদেশে, আর যারা নির্বাচন প্রার্থী হবে তারা যদি কয়েক কোটি টাকা করবেন, তার প্রথম কাজ তো হয় সেখানে গিয়ে তার টাকাটা তুলবে। আমি নির্বাচন করেছি ব্রিটিশ পার্লামেন্টে বর্তমান যে গভর্নমেন্ট আছে লেবার পার্টি থেকে নির্বাচন করেছি। আমার নির্বাচনের পরে আপনাদেরকে এটা বলতে পারি, নির্বাচন শেষে আমি প্রায় 6 মাসের ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন পরে শেষ হওয়ার পরে আমার ঘরে একটা চেক আসছে, আমার যে এলাকাতে নির্বাচন ওই এলাকার পার্টি লেবার পার্টি থেকে আমার কাছে একটা চেক আসছে 587 পাউন্ডের একটা চেক। কি জন্য? যে আমি যে গেলাম আর আসলাম অনেক দূর আমার ঘর থেকে, পেট্রোল খরচটা যেটা আমি করেছিলাম, বাকিগুলো তো তারা এমনিই করছে লিফলেট গুলো, পেট্রোল খরচটা তো আমি তার কাছে নাই। ওই পেট্রোল খরচ বাবদ আমার 587 পাউন্ড তারা হিসাব করে ধরছে, আমার 500 পাউন্ডের মতো হবে, 587 পাউন্ডে আমাকে একটা চেক দিয়েছে। আমরা এখানে তো আমার দুর্নীতির প্রশ্নই আসে না। আমি নির্বাচিত হলে তো মানুষের জন্য কাজ করা ছাড়া আমার কোনো কাজই নাই। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এখানে বললে এই সময়ের মধ্যে হবে না, কিন্তু এই রিফর্মটা করতে হবে। অ্যাটলিস্ট এই রিফর্মটা করতে হবে যাতে মানুষ নির্বাচন করে সঠিক মানুষরা নির্বাচিত হতে পারে। এটা পার্লামেন্ট হোক অথবা লোকাল গভর্নমেন্ট হোক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, তারা যদি পয়সা খরচ না করে নির্বাচিত। একবার এখানে বলে যে সুন্দর আমাদের স্কিল, আমাদের যখন আমরা হাস্টিংয়ে যেতাম, যখন পার্টি সিলেকশনে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে তোমার কি ফান্ড রেজিং স্কিল আছে কিনা। তো এটা একটা স্কিল। আমি ফান্ড রেজ করবো, আমি ওনাদেরকে কনভিন্স করতে হবে আমার মেম্বারদেরকে যে আমি নির্বাচন করলে আমি ফান্ড রেজ করতে পারবো। আমি 5,000 পাউন্ড আমার একটা বাজেট আছে, 5,000 টাকা আমি অ্যাটলিস্ট এজ এ ক্যান্ডিডেট আই ক্যান রেজ অ্যাটলিস্ট 2,000 পাউন্ড। এই স্কিলসটা আমার আছে, এটা আমার প্রমাণ করতে হবে। এইসব তো বাংলাদেশে নাই। এগুলো যদি আপনার সত্যিকার অর্থে এগুলো যদি হয়, বাংলাদেশে যদি রিফর্ম হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে একটা পরিবর্তন আসবে। দেখেন বাংলাদেশে নির্বাচন হবে যে কোনো দেশেই। আমার একটা পরিচিতি আমরা দিয়েছিলাম, আমি যেহেতু খুব কাছে থেকে আমি আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে দেখার সুযোগ হয়েছে, যে যাই বলেন আপনারা, যে বাংলাদেশে যদি আগামী নির্বাচন হয়, আর নির্বাচনে ডক্টর ইউনূস সাহেব আমার দৃষ্টিতে উনি সঠিক কাজ করেন। এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। ট্রানজিশন পিরিয়ডে তারা যারা নেতৃত্বে আসবে তাদের সাথে আগে থেকে এনগেজ করে, এটা নিয়ম। আগে থেকে এনগেজ করে এবং তাদেরকে চেষ্টা করে যে এই প্রসেসের মাধ্যমে তাদেরকে এনগেজ করা, কি করতেছি বা কি করছি বা আপনার কি করতে হবে, এগুলো নিয়ে আগে থেকে কথা বলে। এবং আমার দৃষ্টিতে যে ডক্টর ইউনূস সাহেব একটা খুব ভালো একটা কাজ করেন, সঠিক কাজটা করেছেন। এটা আপনারা অন্যভাবে ইয়ে করেন না যে সঠিক কাজটা করেছেন, কারণ ওনাকে যদি আগে থেকে গাইড না করেন, ওনাকে যদি আগে থেকে না বলেন, তাইলে কিন্তু অনেক সময় করে কিন্তু আপনারাই আবার বুঝতে পারেন যে উনি তো হঠাৎ করে চলেছে। এটা থেকে আগে থেকে ব্রিফ করতেছেন বা ওনাকে বলতেছেন
যে যদি নির্বাচন হয়, এটা আপনারা হয়তো সকলেই এটা স্বীকার করবেন যে বিএনপি তো ক্ষমতা থাকবে। আপনারা বলেছেন 3 বছর পরে চলে যাবে, তার কোনো এটা আমি এটা নিয়ে রিপোর্ট করতেছি না। কিংবা উনি যদি সঠিক না করে তাহলে আবার কত মানুষ ওনাদেরকে সরাই দিবে। কিন্তু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, এটা তো আপনারা এটা সবাই মোটামুটি দেশের মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু এই প্রেক্ষিতে ট্রানজিশন পিরিয়ডে যিনি দেশের নির্বাচন হলেন, যিনি দেশের নেতৃত্বে আসবেন, তার সাথে এনগেজ করাটা এটা আরো মনে করি খুব ভালো একটা কাজ করেছেন এবং এটা করা জরুরি ছিল। এবং এখন থেকে উনার যে অবস্থান আমি দেখেছি খুব পাশের থেকে, আপনারা উনি তো নিজে অনেক অত্যাচারিত, অনেক অত্যাচার সহ্য করেছেন গণতন্ত্রের জন্য, নিজে প্রায় পঙ্গু হয়ে এদেশ ছেড়েছেন। তারপরে উনি প্রতিদিন কিন্তু কোনো মানুষ এত অত্যাচারিত হইলে দেশ নিয়ে এত বেশি চিন্তা করে না, কিন্তু উনি ওই পঙ্গু অবস্থায় কিন্তু দেশের মানুষকে নিয়ে চিন্তা করতেন। এবং প্রতিটি মুহূর্ত কিন্তু ব্রিটেনে উনি কাটিয়েছেন, প্রতিটি মুহূর্ত কিন্তু আমার দেখা বাংলাদেশের মানুষের কিভাবে ভাগ্যের পরিবর্তন করা যায় সেটা চিন্তা করছেন। কোন কাউন্সিলে কিভাবে ওয়েস্ট কালেকশন, আমার সাথে কথা বলেছেন, এই দেশে এই কাউন্সিলটা ওয়েস্ট কালেকশনটা খুব ভালো করে, আর ওই কাউন্সিলটা ওয়েস্ট কালেকশনটা খুব ভালো না। এখানে আসলে দুর্গন্ধ দেখা যায়, ওই কাউন্সিলে গেলে দেখা যায় এত সুন্দর। এগুলো কিভাবে এটা নিয়ে উনি চিন্তা ভাবনা করতেছেন। শিক্ষা ব্যবস্থা কিভাবে মানে মানুষের সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি চিন্তা করতেছেন। 31 নম্বর মধ্যে এগুলো আছে, কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মানুষের, গরিব মানুষের ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা নিয়ে উনি চিন্তা করতেছেন। তো আমি যেটা মনে করি যে আমার যে বিশ্বাস, উনি বারবারই সেটা বলতেছেন যে বাংলাদেশ যে আগামী দিনের যে সরকার, সেই সরকারে দুর্নীতি যে কমে যাবে, দুর্নীতি শেষ হয়ে যাবে সেটা বলবো না, কিন্তু দুর্নীতিকে কন্ট্রোল করার জন্য যা করা দরকার আমার বিশ্বাস এটা তিনি করবেন। এটা আমার বিশ্বাস, এটা আমি নির্দিষ্ট আপনাদেরকে বলতে পারি। এবং উনি বাংলাদেশের সাধারণ মানুষের, গরিব দুঃখী দলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য উনি অবশ্যই উনি চেষ্টা করবেন, তাতে আমার কোনো সন্দেহ নাই। আপনারা সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ করে, বিশেষ করে আমি আমার ব্রিগেডিয়ার জেনারেল সাহেবকে এবং আমার যারা আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে একদিনের আমি আসছি এখন আবার লাস্ট টাইম চলে যাবো। আমি খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে শহরে, কিন্তু আপনাদের সাথে দেখা করার জন্য, আপনার সাথে দেখা হওয়ার জন্য আমি এসেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা পৃথিবীর যেখানেই আমরা বাংলাদেশের আছি আমরা যেন সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। সর্বশেষে আমার এক বোন বলেছেন আমরা যেন বাংলাদেশ যাচ্ছি তখন এবং ইসলামের মূল্যবোধটাকে সামনে রেখে যেন আমরা কাজ করতে পারি। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।